আমি সবার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছে। জানি না, একটুখানি খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তাই ওয়াইফাইটাও ঠিকমতো কানেক্ট করছে না। এবার আমি পুরোপুরি মোবাইল ইন্টারনেট উপরে ডিপেন্ড করছি, জানি না কতটুকু কী হবে। আধ ঘন্টা আগে এখানে খুব জোরে বৃষ্টি হয়েছে টালিগঞ্জ এরিয়াতে, যার ফলে ভীষণ প্রবলেম হচ্ছে নেটওয়ার্কিংয়ে। মোবাইল ওয়াইফাইটাও কোনো কারণে সাপোর্ট করছে না। এনিওয়ে, এক সেকেন্ড, আমি ডিসঅ্যাপিয়ার হচ্ছি। ইন দ্য মিন টাইম প্লিজ, ভালো আছি সবাইকে, শর্মিষ্ঠা ভালো আছি। আমি অডিওবল কিনা, ভিজুয়েবল না হলে হলো, অডিওবল কিনা সেটা বলুন, মানে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ সুদীপ্তা, তুমি বলো শোনা যাচ্ছে কিনা। একটা কমেন্ট যদি হ্যাঁ, অল ক্লিয়ার, ওকে। ঠিক আছে, অলরেডি লেট হয়ে গেল, আমি গল্প বলা শুরু করে দিই। আজকে আমি বেসিক্যালি যে গল্পগুলো বলার চেষ্টা করছি সেগুলো কোনোটাই আমার নয় অবভিয়াসলি। তো এই গ্রুপেরই কয়েকজন সদস্য আমাকে বলেছে, তো সেই গল্পগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। যেভাবে প্রেজেন্ট আমাকে বলা হয়েছিল, আমি আমার মতো করে একটু প্রেজেন্ট করে দিচ্ছি গল্পটা। তো প্রথম গল্প শুরু করছি। আমাদের গ্রুপেরই একজন খুবই ভালো শ্রোতা, সে হলো সুদীপ্তা মিত্র। ঠিক আছে, সুদীপ্তা মিত্র আমাদের গ্রুপের কিন্তু খুব রেগুলার ভিউয়ার, ওয়ান অফ দি ভেরি পপুলার ভিউয়ার। তো ও আমাকে একটা গল্প কিছুদিন আগে শেয়ার করেছিল, তো সেই গল্পটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো গল্পটা ছিল এরকম, ওনার ছোট বোন থাকে কলকাতায় ভিআইপি এলাকায়, মানে বাইপাস ভিআইপি এলাকায়। তো ছোট বোনের একটা ছেলে আছে, সে ছোট ছেলে, ক্লাস 8-9-এ পড়ে। ও সকালবেলা ভোরবেলা মানে মাঝে মাঝে সাইকেল নিয়ে একটু সাইক্লিং করতে যায় গীতাঞ্জলি স্টেডিয়াম পর্যন্ত। রোজ মানে রেগুলার যদি নাও যায়, মাঝে মাঝেই যায় সাইক্লিং করতে। তো সেরকমই একদিন ও সকালবেলা, ও এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, ও সাইকেলিংয়ে যখন যায়, হ্যাঁ অনেক লেট হয়ে গেলো, আই এম সো সরি, বৃষ্টিতে আটকা পড়ে গেলাম, নেটওয়ার্কিংয়ের সমস্যা হলে, জানি না কতটুকু নেটওয়ার্ক সাপোর্ট করবে, যে তাড়াতাড়ি বলে নিচ্ছি। তো ও সাইক্লিং করতে আপনার কি বলে গীতাঞ্জলি স্টেডিয়াম পর্যন্ত যায়। তো ওই দিনও রোজকার মতো ওই দিনও যাচ্ছিল। তো ওর যেখানে বাড়ি, মানে ওই সুদীপ্তা মিত্রর বোনের যেখানে বাড়ি, ঠিক তার পাশেই একটা পার্ক আছে। এবার আমাদের প্রত্যেকটা পাড়ায় কিন্তু ছোটোখাটো একটা পার্ক থাকে বাচ্চাদের খেলার জন্য বা একটু বসবার জন্য। এই পার্ক আমাদের সব পাড়াতেই থাকে। তো ওদেরও পাড়ায় একটা পার্ক আছে। তো কিছু পার্কগুলো থাকবে, দেখবেন একটা পার্টিকুলার টাইমিংয়ে খোলা হয় এবং পার্টিকুলার টাইমিংয়ে বন্ধ হয়। পার্কের একজন গার্ড থাকে, সে কমিটি হোক আর সরকার থেকে হোক, চালায় একটা পার্টিকুলার গার্ড থাকে, সেই গার্ড একটা পার্টিকুলার সময় পার্কটা খুলে পার্টিকুলার সময় বন্ধ করে দেয়। এখানে ইন্টারেস্টিংটা হলো, ও ছোটো বাচ্চা, 8-9 বছর মানে বাচ্চা একটা, মানে সরি ক্লাস 8-9-এ পড়ে। তো ও সাইকেল করে যখন সকালবেলা যাচ্ছিল, প্রতিদিনই এই পার্কের সামনে দিয়ে যায়। তো ওই দিন ওই ভোরবেলা 4:30 নাগাদ বেরিয়েছে, তখন সূর্য ওঠেনি, অন্ধকার অন্ধকার সময়। ও দেখছে ওই পার্কের ভিতরে একটা বুড়ি মতো একটা মহিলা পার্কের ভিতরে ফুল পাড়ছে। তো পার্কের পিছনে অনেক গাছ ছিল, তো ফুল পাড়ছে। আর এইরকম ভাবতে ভাবতে ওর সাইকেলের চেনটা পড়ে যায়। মানে সাইকেল চালিয়ে রোজই যদি কেউ এক জায়গা দিয়ে যায়, সাডেনলি যদি দেখে যে পার্কের ভিতরে একটা বুড়ি ফুল পাচ্ছে, সবারই একটু খটকা লাগবে না? ওরা তো ক্লাস 9-10-এ পড়ে, ছোটো বাচ্চা। তো ও বললো যে একটা মনে মনে একটা কনফিউশন তো হয় না। আর এই ভাবতে ভাবতে সাইকেলের চেনটা পড়ে যায়। তো সাইকেলের চেনটা যখন পড়ে যায়, ও সাইকেলের চেনটাই তোলার জন্য থামে ওই পার্কটার ঠিক সামনে। কিন্তু সাইকেলের চেনটা যে তুলবে, ওর সেটার থেকে ওর বেশি কনসেন্ট্রেশন হচ্ছিল। ও ভাবছে যে পার্কটা তো পার্টিকুলার সময় বন্ধ থাকে, ওটা খোলে সকালবেলা 8টায়, আবার বিকেলবেলা 4টে, তাহলে এই সময়টা তো পার্কটা বন্ধ থাকার কথা।
তাহলে বুড়িটা ঢুকলো কী করে, ও মনে মনে ভাবছে। ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখছে না, বুড়িটা তো ফুল তুলছে। তবে ওর মনে একটু ভয় ভয় লাগলো যে এই ভোরবেলা 4:30টার সময় পার্ক থেকে ফুল তুলছে। ও না একটু ঘাবড়ে গেল। ঠিক আছে, ও আর সাইকেলের এমনই ওর অবস্থা, ও সাইকেলের চেনটা ভালো করে তুলতে পারছে না। সাইকেলের চেনটা পড়ে গেছে, হয়তো লুজ ছিল, সাইকেলটা পড়ে গেছে, এবার সাইকেল চেনটাও তুলতে পারছে না। যদিও সাইকেলের চেনটা ওর তোলাটাই মেন প্রায়োরিটি, যার জন্য না যাবে কী করে স্টেডিয়াম পর্যন্ত। কিন্তু ঘুরে ফিরে ওর মাথায় শুধু সেই জায়গাটাই এসেছিল যে ওই বুড়িটা ওই পার্কের ভিতরে ঢুকলো কী করে। এই সময় তো ভোর 4:30টার সময় তো পার্ক বন্ধ থাকে, আর আমি তো কোনোদিন দেখিনি, আমি তো প্রতিদিনই যাই। এই ভাবতে ভাবতে ও সাইকেলের চেনটা তোলার চেষ্টা করছে। হঠাৎ ও লক্ষ্য করছে যে বুড়িটা পার্কের ভেতরে ফুল তুলছিল, ওই বুড়িটা ওর খানিকটা সামনে দাঁড়িয়ে আছে। মানে সামনে দাঁড়িয়ে, মানে কিছু গাছ থাকে না পার্কের, কিছু গাছ হয়তো পার্কের ভেতরে আছে, কিছু গাছের ফুলটা পার্ক থেকে টপকে বাইরে পড়ছে, গাছের ডালটা, সেই ডাল থেকে ফুল পাড়ছে। ও ভাবছে আরে কয়েক সেকেন্ডের মধ্যে ওই বয়স্ক বুড়িটা ওই পার্কের ভেতর থেকে বাইরে এসে ফুল পাড়ছে, কি হলো এটা। এবারও ভয় পেয়ে গেছে। এবারও ভয় পেয়ে মানে কি হচ্ছে সে মানে বোঝার আগেই সে চট করে তাড়াতাড়ি চেনটা তুলে পালিয়ে যেতে চাইছিল, বলে কী হলো আমি চলে যাই। এবার যেই মানে চেনটা লাগাতে যাচ্ছে, কোনো মতেই চেনটা লাগাতে পারছে না। মানে সাইকেলটার এমন জায়গাটা চেনটা পড়েছে, কখনো ওই জায়গায় চেন পড়ে না, ওর পড়ার কথা নয়। আর সবাই তো আর চেন লাগানো তো সহজ নয়, সবাই তো জানে না চেন লাগানোর টেকনিকটা, ও লাগাতে পারছে না। আর অন্য একটা নার্ভাস অবস্থা, ও আরও ঘাবড়ে যাচ্ছে যে কী হলো। এই বুড়িটাকে প্রথমে দেখলাম পার্কের ভিতরে, এখন দেখছি পার্কের বাইরে ফুল পাচ্ছে, ঘটনাটা কি। ওর মানে ভয়ে টেনশনে তাড়াতাড়ি চেন লাগিয়ে ও বাড়ির দিকে চলে যাচ্ছে। মানে আর এবার গীতাঞ্জলি স্টেডিয়ামে ও যাবে না, মানে ঘুরতে, সাইক্লিং মর্নিং ওকে। এবার যেই না ও সাইকেলটা ঘুরিয়েছে, এবার আমি বাড়ি চলে যাব, ও আবার এবার দেখছে যে বুড়িটা পার্কের বাইরে দেখেছিল ফুল পাড়তে, ও আবার সেই পার্কের ভেতরে ফুল পাড়ছে। এবার আর ভয়ে ও সব কিছু ছেড়ে দিয়ে সাইকেল ওইখানে ফেলে দিয়ে দৌড়ে এসে মাকে পুরো ঘটনাটা বলে যে এই ঘটনা, আমি তো রোজই এরকম সাইকেলে চালিয়ে যাই, কিন্তু আজকে আমি এরকম একটা দৃশ্য দেখেছি, আমি জানি না ওটা কী ছিল কি না ছিল, কিন্তু এই ছিল ঘটনাটা। তো এই ঘটনাটা ওর মাকে বলে, মাও অনেক সময় তুই ভুল দেখেছিস, এটা নাও হতে পারে, কিন্তু ও বলছে না আমি এরকম দেখেছি, এটা কিন্তু হয়েছে। তো ঘটনাটা আদৌ কী ছিল সেটার কোনো মানে ফাইনাল কনক্লুশন বলে কিছু ছিল না, কিন্তু এটাই ও ঘটনাটা ছিল যে একটা ও দেখেছে বুড়ি মানুষকে, যেটা ওর মানে পার্কের ভেতরে ছিল। খানিক পরেও দেখছে ওই মহিলাটাই আবার পার্কের ভেতরে। মানে ও মানে এই যে বাইরে ভেতরে ওর সত্যি কী দেখছিল ও নিজেই কনফিউজড। মানে সেই জন্য এটাকে একটু মানে ভয়ের তো ব্যাপারই, কিন্তু আদৌ মানে যা দেখেছিল তা সত্যি কোনো ভৌতিক কিছু ছিল কি না সেই ব্যাপারটাও একটা জানার ব্যাপার। যাই হোক, ও ছোটো বাচ্চা, যা দেখেছে সত্যি তো দেখবে, ভুল বা মিথ্যে কথা বলার তখন কোনো জায়গা নেই। তো আর যে টাইমটার কথা বলছে 4:30, ইটস আইডিয়াল টাইম। আমরা অনেকেই অনেক গল্প শুনেছি, কিন্তু ফুল পাড়তে গিয়ে বা আমি অনেক আগে বলেছিলাম যে ভোর 4:30টার সময় আমি একবার আম কুড়াতে গিয়ে আমার ঠাকুমার সঙ্গে অনেক এরকম ঘটনা ঘটেছিল। কারণ 4:30 ইজ দ্য আইডিয়াল টাইম ফর নেগেটিভ এনার্জির মুভমেন্টের জন্য। তো ও সেই সময়টাতেই রোজ যেত, আজকে হয়তো পড়েছিল। তো যাই হোক, ওটা একটা ওর লাইফের স্কেরি ছিল, যেটা আমাকে সুদীপ্তা মিত্র বলেছিল যে ওর বোনের ছেলে এরকম একটা ইনসিডেন্টে পড়েছিল, তাই আমাকে বলেছিল যে গল্পটা শেয়ার করলে ভালো হয়। যাই হোক, এটা আমি বললাম। এবার আসি আরেকটা গল্প, সেটাও কিন্তু আমাদের গ্রুপেরই এক সদস্য, ওর নাম হলো রূপশ্রী দাস। ও বলেছিল রূপশ্রী দাসের গল্পটা একটু অন্য। এটা আমরা সবাই তো ঘুরতে যাই, তাই নয়? আমরা সবাই ঘুরতে যাই, বিশেষ করে এই সামার ভ্যাকেশনে অলমোস্ট সবাই ঘুরতে গেছে। আর আমি তো ফেসবুকে যা দেখছিলাম, সবাই মোটামুটি দীঘা এবং সিকিমের ফটোই দেখছিলাম। ম্যাক্সিমাম লোকে দীঘা নাহলে সিকিমে ঘুরতে গেছিলো। তো ওরাও গেছিলো সিকিমে ঘুরতে, রূপশ্রীর হাজব্যান্ড বলা ঠিক না, ওর ফ্রেন্ড আর আরেকটা কাপল। তো এবার অনেক সময় কি হয়, আমরা যখন ঘুরতে যাই তখন আমরা চেষ্টা করি কি, বা যত কম টাকায় মানে
ভালো হোটেল পাওয়া যায়। অবভিয়াসলি এটা আমিও চেষ্টা করি যাতে খুব বেশি একটা টাকা হোটেলে দিতে না হয়, কারণ আমরা তো সাইট সিন করতেই যাচ্ছি, হোটেলে কেন বেশি এক্সপেন্স করবো। অনেকের একটা মেন্টালিটি থাকে বা অনেকের একটা থট প্রসেস হয় যে অযথা হোটেলে কেন টাকা নষ্ট করবো, মানে বেশি ভালো হোটেলে থেকে আমরা সাইট সিন করতে যাচ্ছি, আমরা পাহাড় দেখবো, প্রকৃতি দেখবো, বরফ দেখবো, হোটেলে কেন বেশি টাকা খরচ করবো। সেই আমরা কী করি, আমরা সার্চ করি ইন্টারনেটে যে চিপেস্ট হোটেল কোথায় পাওয়া যায়, বা কোনো যদি ট্রাভেল এজেন্ট থাকে, তো ওরাও একটা অনলাইন একটা পোর্টাল থেকে বুক করেছে হোটেল। তো মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, ইয়াত্রা.com, এগুলো হলো রেপুটেড। আজকাল বুকিং.comও আছে যেগুলো খুব রেপুটেড, যেখানে ভালো ভালো হোটেলের সঙ্গে টাই আপ থাকে, ব্যবস্থা থাকে। তো ওরা দেখছে এগুলো বিশেষ কস্টলি হয়ে যাচ্ছিলো বলে ওরা কি করেছে, একটা নন রেপুটেড একটা ট্রাভেলিং এজেন্ট থেকে, অনলাইন ট্রাভেলিং এজেন্ট থেকে টিকিট কাটে, মানে সরি রুম বুক করে। তো সিকিমের জন্য রুম বুক করে, তো রুম বুক করেছে, সিকিমের হোটেলে গেছে। এবার হোটেলটা এমন একটাই নাম, তো যেখান থেকে ওরা মানে আমরা কী করি, এনজিপি স্টেশনে নেমে তো ট্রেনে করে যাই, তারপরে এনজিপি স্টেশনে নামার পর গাড়ি বুক করি বা আগে থেকে বুক করা থাকে, তখন ড্রাইভার জিজ্ঞেস করে আপনি সিকিমে কোন হোটেলে থাকবেন। জেনারেলি কী হয়, ওরা মোটামুটি সবাই ড্রাইভারগুলো চেনে হোটেলগুলো, ছোটো হোক বড়ো হোক, আমি যা দেখেছি যারা রেগুলার চলে তারা নাম শুনলে বুঝতে পারে এটা ওই রুটে, এটা ওই রুটে। তো ওরা যে হোটেলের নামটা বলছিল সেই নামটা ড্রাইভার চিনতে পারছিল না। বললো ঠিক আছে, আপনার তো বলছেন সিকিমের রোডটা তো আছে, আমি ওখান থেকে হোটেলটা খুঁজে বার করে নেব। তো যাই হোক, ওরা সেই হোটেলে পৌঁছায় খুঁজতে খুঁজতে। তখন ওরা ওই অনলাইন ট্রাভেল এজেন্টকে জিজ্ঞেস করে যে আপনার লোকেশনটা দিন, ওরা আবার আরেকটা নম্বর দেয়, বলে আপনি এই নম্বরে ফোন করুন। এই করতে করতে অনেকবার নম্বর এক্সচেঞ্জ হয়। তো আলটিমেটলি ওরা হোটেলটা পায়। কিন্তু হোটেলটা মানে খুব একটা সুবিধের নয়, মানে এমন একটা জায়গায় হোটেলটা, একটা লোনলি জায়গা, লোক টোক খুব বেশি একটা নেই, রুমগুলো মোটামুটি ঠিকঠাক। আর হোটেলে ঢোকার পর থেকেই ওদের মনে হচ্ছিল মানে শরীরটা একটু ভারী হয়ে যাচ্ছিল। আর এই ধরনের দীঘা, মন্দারমণি বা সিকিমের পার্টিতে কী হয়, হোটেলে ঢুকেই ছেলেরা বা আমরা সবাই যা করি একটা পার্টির মোডে চলে যাই। তো হোটেলে ঢুকে রূপশ্রী এবং ওর ফ্রেন্ড, আর ওরা দুটো কাপল গেছিলো, ওরা দুটো আলাদা আলাদা রুম নিয়ে নেয়, দুটো রুম নেয়। নিয়ে রূপশ্রী যে ফ্রেন্ডটা ছিল, সে আদার যে কাপল ফ্রেন্ড ছিল ওদের সঙ্গে চলে গেছে খাওয়া দাওয়া করতে, মজা করতে। আর রূপশ্রী যখনই ঢুকেছে রুমটার মধ্যে, ওর কিন্তু মনে হচ্ছিল যে কিছু একটা যেন রুমটাতে আছে। এবার এই যে কিছু একটা যেন আছে, এটা কিন্তু আমিও এক্সপিরিয়েন্স করেছি, আমি অনেক জায়গায় এক্সপিরিয়েন্স করেছি, বলেওছি। লাস্ট আমি ইনসিডেন্টও শেয়ার করেছিলাম যেখানে একটা আয়নার সঙ্গে কিছু না। এইটা কিন্তু বোঝা যায় কোনো হোটেলের বা কোনো নতুন বাড়িতে গেলে বা কোনো রুমে আপনি যদি যান, আপনি কিন্তু ফিল করতে পারেন যে এখানে কিছু একটা মানে ঠিক নয়, শরীরটা একটু ভারী ভারী মনে হচ্ছে, মানে একটা মানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো সেই থেকেই বোঝা যায় যে কিছু একটা এখানে ঠিকঠাক নয়। ইন দ্য মিনটাইম বলে রাখছি, কাঞ্চন তুমি পারমিতা হাই, অনেকেই কমেন্ট করছো, আমি পরে করে দেবো, আমি অলরেডি দেরি করে শুরু করেছি, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো তারপরে ইন্টারনেটও একটা ইস্যু। তো এই জিনিসটা কিন্তু সবার হয়, আমি জানি না কারো এই গ্রুপের সেই এক্সপিরিয়েন্স আছে কিনা, যে কোনো আমরা যদি কোনো নতুন হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে যদি মনে হয় যে না হোটেলটা একটু ঠিকঠাক নয়, একটু মনে হচ্ছে কিছু মানে গড়বড় আছে, তখন আমরা বোঝা যায়, জেনারেলি আমরা বুঝতে পারি সেই জিনিসটা। তো ওইটাও ও কিন্তু রূপশ্রী কিন্তু বুঝতে পারছিল যে হোটেলটার মধ্যে কিছু একটা আছে, হোটেলটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক নয়। তো ও যে ওর পার্টনারকে বলবে, ফ্রেন্ডটাকে, সে ওকে চলে গেছে ওই পাশের রুমটা, মানে 2-3টা রুম ছাড়িয়ে ওই বাকিদের সঙ্গে গল্প করতে, ও রুমে একা। আর যখনই ও রুমে একা থাকছে, ও ফিল করছে রুমের ভিতরে কেউ একজন আছে, রুমের ভিতরে কেউ একজন আছে, ওকে মনিটর করছে, ওকে দেখছে, এবং বেডরুমেও আছে দেখছে, ও বাথরুমে গেছে সেখানেও দেখছে। ও ভয়ে না চান পান না করে চলে এসছে আবার রুমে এসে চেয়ারে বসে আছে, তবু মনে হচ্ছে যেন কে যেন ওকে দেখছে। এবার এই প্রশ্নটা উত্তর অনেকে হয়তো বলবে এটা ভুল ধারণা হতে পারে, এটা মিসকনসেপশন হতে পারে, এটা ইলিউশন হতে পারে, কিন্তু আমার মনে হয় না, এটা ইলিউশন নয়। দেখুন, এই জিনিসটা কিন্তু সবসময় হবে না, এই জিনিসটা কিন্তু মানে এই যে
একটা রুমের ভিতরে আমি আছি অথচ আমাকে কেউ ফলো করছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা রুমে হবে না। আমি তো বিভিন্ন হোটেলে বিভিন্ন সময় যাই, আপনারা সবাই হয়তো কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন হোটেলে যান, বিভিন্ন নতুন নতুন জায়গায় যান। কখনো হয় কি না, যদি হয় তাহলে ধরে নিতে হবে সত্যি রুমের ভিতরে কিছু আছে। যদি আপনার মনে হয় যে না, পিছনের জন্য কেউ একটা আছে বা সামনে যেন কেউ একটা আছে, দেখতে পাচ্ছি না অথচ মনে হচ্ছে কেউ আছে, এটা কিন্তু বোঝা যায়। তো রূপশ্রীরও তাই মনে হচ্ছিল যে রুমের ভিতরে কেউ একজন আছে, আমাকে ফলো করছে, এবং আমি বুঝতে পারছি যে আমাকে কেন ফলো করছে কেউ, এবং খুব খারাপভাবে ফলো করছে। ও বাথরুমে গেছে সেখানেও ফলো করছে, ও তো রুমে একা আছে, ও যেখানে বসে আছে ফলো করছে, ও যাই করছে মানে মুভমেন্টে একা মানে যা কিছুই করছে ও বলছে ও ফলো করছে। তো যাই হোক, ও ওর পার্টনারকে ফোন করছে বারবার যে তুমি আসো এখানে, আমার ভীষণ ভয় লাগছে, রুমের ভেতরে কিছু একটা যেন আছে। আর ওরা যখন পৌঁছে গেছে তখন অলমোস্ট সন্ধেবেলা, মানে এনজিপি থেকে সিকিম যেতে অনেক সময় দেরি করে যদি কেউ ট্রেন ঢুকে তো সন্ধে হয়েই যায়, অলমোস্ট সন্ধে, মানে রাত হয়নি। আর ঠান্ডার দিনে মানে সিকিমের মধ্যে ঠান্ডা জায়গায় 5টা 5:30 মানে বেশ রাত, এখানেকটা মোটামুটি সন্ধে হয় সময়, সন্ধ্যা গড়িয়ে এসছে, কিন্তু ওর ভয় লাগছে, মানে ও কোনো অবস্থাতে এই রুমটাতে একা থাকতে পারছে না। আর ওর পার্টনারটা আচ্ছা আসছি, একটু ওয়েট করো, এই 10 মিনিট আমি একটু আসছি, একটু পার্টি করে নিয়ে আসছি, এ করতে করতে ও আসছে না। আরে ওর ভয়টা আরও বেড়ে যাচ্ছে। ও ভাবছে যে কি হচ্ছে এটা, মানে ওর ওই রূপশ্রী মেয়েটার ভয়টা আরও বেড়ে যাচ্ছে। ও ভাবছে যে কেন এটা হচ্ছে, মানে আমার কেন মনে হচ্ছে এরকম একটা ঘটনা, মানে কিছু একটা যেন আসছে। তো এই ভাবতে ভাবতে ওর পার্টনারটা আসে, ওরা পুরো ঘটনাটা বলে। ওরা ধরো ছেড়া এসব কিছু না, এসব তুমি আমার পার্টিটা নষ্ট করে দিলে, আমি একটা ভালো পার্টি করছিলাম, তুমি আমার তা ডেকে নিয়ে আসতে, চলো ঠিক আছে যা হয়েছে হয়েছে, এবার আমরা ডিনার ফিনার করে ঘুমিয়ে পড়ি, কাল সকালে সাইড সিনে বেরোতে হবে। এবার সবচেয়ে ঘটনাটা হলো, মাঝখানে একটা কথা বলে রাখি, ওদের আরেকটা কাপল যারা এসছে ওদের সঙ্গে ফ্রেন্ড, ওই কাপলটা কিন্তু বেসিক্যালি খুব ঝগড়া করে। এরকম ঝগড়ুটে কাপল অনেক আছে, কোথাও বাইরে গেলে আমি দেখেছি ঝগড়া করে, সব বিষয় নিয়ে ঝগড়া। হ্যাঁ তুমি এখানে বসলে গেলো, তুমি ওইটা আনলে না কেন, এটা তোমার নিয়ে আসা উচিত ছিল, আর একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, এইরকম একটা ছোটোখাটো নিয়ে কথাবার্তা হতেই থাকে। তো ওই কাপলগুলো সবসময় একটু চলতে থাকে, একটু ঠোকাঠকি হতেই থাকে। তো এটা সবাই জানে, ওরা কোথাও গেলে ওটা ঝগড়া করে, আদার কাপল যেটা ওদের সঙ্গে কম্পেনিয়ন যারা গেছে। তো ওরা রাত্রে ঘুমিয়েছে ঠিকঠাক। তো ঘুমানোর পর এবার দুজনেই রিয়েলাইজ করছে যে মানে রুমের মধ্যে কিছু একটা মুভমেন্ট হচ্ছে। রূপশ্রীও ফিল করছে, ওর বন্ধুটাও ফিল করছে যে রুমের মধ্যে কিছু একটা মুভমেন্ট হচ্ছে। এই নয় যে একজন ফিল করছে, দুজনেই ফিল করছে। এবার দুজনেই ওরা বুঝতে পারলো যে এখানে কিছু একটা হচ্ছে যেটা ঠিকঠাক নয়। ওরা কি করলো, মানে নিজেদেরকে মানে বললো হ্যাঁ তো কিছু ফিল করছো, হ্যাঁ আমি কিছুটা ফিল করছি, রুমের ভেতরে কিছু একটা আছে। তো তাহলে একটা কাজ করো, লাইটটা জ্বালিয়ে দাও। ওরা না এবার লাইট জ্বালিয়ে শুয়ে পড়লো। তো এইবার মুভমেন্টটা চলে গেছে, মুভমেন্টটা ঠিক আছে। ঠিক তার খানিকটা পর ওরা শুনতে পাচ্ছে ওই যে কাপলটা ওরা মানে ঝগড়ুটে কাপল যেটা, ওরা ওদের রুমের বাইরে ঝগড়া করছে। তো ওরা ভাবছে রাত প্রায় 2টো বাজে, এই সময় ওরা আমাদের রুমের বাইরে ঝগড়া করছে, কেন করবে এত রাতে ঝগড়া? আবার রূপশ্রী বলছে করছে করুক, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে হোক, আমরা যাবো না রাত 2টোর সময় ওদের দরজার বাইরে মীমাংসা করতে। বা ওরা ওদেরটা রেগুলারই ঝগড়া করে, এই 10-15 মিনিট ঝগড়া করে আবার ঘুমিয়ে পড়বে, ছেড়ে দাও, তুমি যাওয়ার দরকার নেই। পার্টনাররা বলছে না একবার দেখে আসে কী ব্যাপার, না না তুমি যেও না, থাকো, ওরা করছে করুক না ঝগড়া। এবং ঝগড়াটা ওরা স্পষ্ট শুনতে পাচ্ছে, দুজনেই রেগুলার যেরকম ঝগড়া করে সেরকম ঝগড়া করছে। তো ওরা এরকম 10-15 মিনিট থেকে এরকম ঝগড়া চলছে দেখে ওরা কী করলো যে একবার ফোন করি, মানে ওই পার্টনার ওদের আদার কাপলটাকে একজনকে ফোন করি অন্তত। ওরা একজনকে ফোন করলো, বলে এই অনেকটা রিং বাজার পর ফোনটা তুললো। ফোনটা তোলার পর ওই ঘুম ঘুম চোখে ওই আদার ফ্রেন্ডটার ফোন তুলেছে।
বলছে তোরা এই রাত 2টো 2:30টার সময় ফোন কেন করছিস ঘুমের মধ্যে? বলে তোরা কি ঘুমোচ্ছিস? বলে হ্যাঁ আমরা তো ঘুমোচ্ছি, আমরা তো সেই এত টায়ার্ড হয়ে এসেছি, সেই তো 11টার সময় গিয়ে শুয়ে পড়েছি ডিপ ঘুমে, আমরা সকালে বেরোবো সাইড সিনে যাবো, ঘুমোচ্ছি আমরা, তোরা রাত 2:30 পর্যন্ত দেখে আছিস কেন? ওরা আর কিছু বললো না, রূপশ্রীও কিছু বললো না, ওর ফ্রেন্ডটাও কিছু বললো না। বলে ঠিক আছে ঘুমা ঘুমা, তোরা আমাদের রুমের বাইরে এসে ঝগড়া করেছিস? পাগল নাকি? আমরা এই ঠান্ডার মধ্যে তোদের রুমের বাইরে এসে ঝগড়া করবো কেন? আমরা ঝগড়া করি ঠিকই, আমরা রুমেই ঝগড়া করবো, তোদের রুমের সামনে এসে ঝগড়া কেন করবো? এবার রূপশ্রী এবং ওর বন্ধুটা দুজনে একজনের মুখের দিকে তাকাচ্ছে, তাহলে ওরা দুজনে কি শুনলো? তাহলে কে ঝগড়া করলো ওই ওদের তো মানে রুমটার সামনে দাঁড়িয়ে? এবার ওদের আস্তে আস্তে মানে ভয়টা আরো বাড়া শুরু হলো যে এখানে থাকার যোগ্য নয়, এখানে কিছু একটা প্রবলেম তো আছেই। তো ওদের এখানে 2 নাইট স্টে ছিল, 2 নাইট স্টে ছিল। তারপরে যাই হোক যেমন তেমন করে রাতটা কাটলো। পরের দিন সকালবেলা ওর বন্ধুটা বেরিয়ে গেছে, রূপশ্রী রুমে একা আছে। ঠিক এই সময় সকালবেলা বেল বাজিয়ে ওই রুমের যে রুম সার্ভিসের ছেলেটা রুমে ঢুকেছে, এবং রুম সার্ভিসের ছেলেটা ওই রূপশ্রীর দিকে খুব মানে ভয়ঙ্করভাবে তাকাচ্ছে। তাকানোটা খুব ভয়ঙ্কর ছিল, খুব একটা ভয়ঙ্কর মানে কি একটা কিউরিসিটির লোকে তাকাচ্ছে। মানে ও বলছে রূপশ্রী, ও মানে এমনভাবে তাকাচ্ছে যে ওকে তুমি বলবে যে কাল রাতে এরকম একটা হয়েছিল, কাল রাতে এরকম একটা হয়েছিল, বা ওই লোকটার এক্সপ্রেশনটা দেখে জানতে চাইবে যে কাল রাতে কিছু হয়েছিল কিনা। মানে লোকটা এক্সপেক্ট করছিল যে কাল রাতে কিছু এদের সঙ্গে হবে এবং হয়েছে, এভাবে তাকাচ্ছিল। মানে আমরা মানে রূপশ্রী বলছে আমরা বলবো মুখ ফুটে, আর ওই লোকটা লুফে নেবে যে এরকম হচ্ছিল, এবং রূপশ্রীর দিকে ফেল করে তাকাচ্ছিল যে কালকে রাতে কিছু হয়েছিল সেটা বলার জন্য। ওর সিক্স সেন্সে বলছে ওটা সেটাই বলার জন্য ওই লোকটা আমার ফেল করে তাকাচ্ছে। ও জিজ্ঞেস করলো আপনি হ্যাঁ বলুন আপনি কি, বলে না ব্রেকফাস্টে কী খাবেন সেটা জিজ্ঞেস করতে এসেছিলাম। বললো হ্যাঁ ঠিক আছে কী কী পাওয়া যাবে? ও বললো এটা হবে ওটা হবে। তো বলে ঠিক আছে, আমার বন্ধুকে জিজ্ঞেস করলো ও কী খাবে, ওরা দুজনে মিলে অর্ডার দিল। কিন্তু যতটা সময় ওই লোকটা দাঁড়িয়েছিল, লোকটা দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল এবং রূপশ্রীর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল এবং কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। মানে রূপশ্রী বলছিল ওই লোকটা ভালো করে জানতো এই রুমটায় কিছু সমস্যা আছে, এবং এই সমস্যা আমরা রাত্রে পড়েছি বা পড়বো, সেটা আমি মুখ ফুটে লোকটাকে বলবো এবং তারপরে ওর কিছু বলবে, সেটার অপেক্ষা ছিল লোকটা। কিন্তু আমি কিচ্ছু বলিনি, ওরা খাবার দিয়ে চলে গেছে। যাই হোক ওরা ওই দিন সাইট সিন করে চলে এসছে। আচ্ছা, রুমটার পরে সাইট সিনে চলে গেলো, বিকেলে চলে এসছে। আচ্ছা, রুমটা একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি মানে স্টার্টিংয়ে। রুমটার ভেতরে একটা জানালা আছে, উইন্ডো জানালা আছে। সেই জানালাটা কোনো গ্রিল নেই, কাচের জানালা, স্লাইডিং ডোর, কোনো গ্রিল নেই। মানে বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চা কাচ্চা থাকে এই রুমটাতে খুব রিস্কি, কারণ বাচ্চা পড়ে যাবে। ওটা মানে পাহাড়ি রুম, তো ওটা উঁচু পাহাড়ের উপরে রুমটা, বাচ্চা যদি ফস করে পড়ে যায় তাহলে কিন্তু শেষ। এবং ওই মানে জানলার মধ্যে কোনো গ্রিল নেই, অর্থাৎ জানলাটা একটু স্কেরি। মানে জানলাটা খুলে দিলে জানলার সামনে বসলে কিন্তু খুব স্কেরি মনে হয়। মানে ওখান থেকে কেউ ধাক্কা দিলে যদি কেউ পড়ে যায় বা একদম গড়িয়ে নিচে পাহাড়ের নিচে, এবং মরবে কি মরবে না সেটা আলাদা কথা, কিন্তু হি উইল কজ এ নট শি উইল কজ এ মানে গ্রিভিয়াস ইনজুরি, এটা কনফার্ম। বলছি রূপশ্রী যে জানলাটা না আমার কাছে ভীষণ ইন্টারেস্টিংও লাগছিল, এবং জানলাটা না আমাকে বারবার জানলাটার কাছে ডাকছিল। মানে আমার কেন যেন মনে হচ্ছিল আমি জানলাটার কাছে গিয়ে বসি, আর যখনই আমি একা থাকছি আমার রুমে মনে হচ্ছে কেউ আছে। পরের দিনে সেম ঘটনা, বাট এই দিন ওদের লাস্ট ডে আমার রুমটা ছেড়ে দেবে। ওই দিনে যখন আমি গিয়ে বসেছি ওখানে, আমি ফিল করছি কেউ যেন আমাকে দেখছে, এবং আমাকে বারবার যেন কিছু একটা আকর্ষণ ওই জানলাটার কাছে গিয়ে বসতে বলছে। মানে কিছু একটা অ্যাট্রাকশন, মানে কিছু একটা মানে মানে ইন্ডিকেশন দিচ্ছে আমাকে জানলাটার কাছে বসতে। আমি ইচ্ছে না থাকা তো 2-3 বার জানলাটার কাছে বসি। আবার জানলাটা এতটাই স্কেরি, আমি জানলাটা মানে যেহেতু জানলাটা খুলেছিলাম, নিচের দিকে তাকালে আমার ভয় লাগছিল। আমি আবার ঘুরে চলে এসেছিলাম ওই চেয়ারটার খানিক, মানে জানলাটার সামনে না বসে আমি ওই খাটের দিকে চলে এসেছিলাম, বেডটার দিকে। কিন্তু বারবার যেন আমাকে জানলাটার কাছেই নিয়ে যাচ্ছিল। আমি যতবারই আসছিলাম ততবারই আমি জানলার কাছে চলে যাচ্ছিলাম।
রূপশ্রী বলছে জানো কি যেন মানে কি যে কিসের অ্যাট্রাকশনে আমি বারবার জানলাটার কাছে চলে যাচ্ছি আমি নিজে জানি না। আর জানলাটাকে দেখে ওর বারবার মনে হচ্ছিল এখান থেকে কেউ যেন একটা সুইসাইড করছে, এই জানলাটা থেকে কেউ যেন একটা সুইসাইড করেছে। এটা রূপশ্রীর মনে হচ্ছে যে এই জানলাটা থেকে কেউ যেন সুইসাইড করেছে। আর যতটা সময় যাচ্ছিল না মানে দিন মানে রাত তো মানে বিকাল থেকে রাত গড়াচ্ছে, ততটা ও না ওই জানলাটার প্রতি একটা হিপনোটাইজ হয়ে যাচ্ছে, ওই জানলাটার পাশেই বসতে চাইছে। আর ওর বন্ধুটাকে ফোন করছে ঠিকই, বন্ধুটা ওই খালি ওই অন্য বন্ধুর সঙ্গে বসে পার্টি করছে। ও দৌড় তুমি থাকো, তুমি আসো আমার সেখানে, আমি আসবো না। কিন্তু ওর রুমটা ছেড়েও যেতে পারছে না, আর ওই জানলাটা ছেড়েও যেতে পারছে, জানলাটার পাশেই বসে থাকতে চাইছে। এবং জানলাটা ওকে খুব ভালোভাবে মানে কাছে টানছে। এবং একটা জায়গায় ও চরমে পৌঁছে গেল যখন, ও বারবার ওর মনে হচ্ছিল রূপশ্রী যে আমি জানলা থেকে একটা ঝাঁপ দিয়ে দিই। আমি কথাটা যখন শুনেছি না আমার তখনই মানে মানে গুজবাম হয়ে যাচ্ছিল, মানে কী হলো। বলছে আমি না সত্যি মনে হচ্ছে আমি জানলা থেকে আমি ঝাঁপ দিয়ে দিই। আমার যেন কিছু যেন একটা মানে কিছু যেন একটা অ্যাট্রাকশন হচ্ছিল, কিছু যেন একটা টান ছিল জানলা থেকে। মানে আমি জানলার সামনে বসলে মনে হচ্ছে কেউ যেন আমাকে জানলার দিকে বা জানলা থেকে টানছে, মানে বলছে যে তুই নিচে আয়, তুই নিচে আয়। আর আমারও মনে হচ্ছিল আমি ঝাঁপ দিয়ে দিই, মানে এরকম একটা ব্যাপার হচ্ছিল। আমি নিজেকে বারবার নিজেকে কন্ট্রোল করে রাখছি, কিন্তু বারবার আমার মনে হচ্ছে আমি ঝাঁপ দিয়ে দিই। মানে মানে একবার দুবার তো এরকম হয়ে গেছিলো, মানে দেবই ঝাঁপ। ঠিক এই সময়টাতে ওর ফ্রেন্ডটা দরজা খুলে ভেতরে ঢোকার পর সব কিছু নর্মাল, শরীর ঠান্ডা হয়েছিল, ওই জানলার প্রতি অ্যাট্রাকশনটা সব চলে যায়। এবার পুরো ঘটনাটা ওকে বলে বন্ধুটাকে যে এরকম হচ্ছিল, মানে বারবার জানলাটার দিকে আমি যাচ্ছিলাম আর জানলাটাকে আমার অ্যাট্রাক্ট করছিল, ব্যাপারটা আমি কি বুঝে উঠতে পারছিলাম না, ব্যাপারটা কি আমার এখনও ঠিক মাথায় ঢুকছিল না, ও বলছিল বারবার। তো এবার ও মানে পুরো ব্যাপারটা যেহেতু বন্ধুটাও রিয়েলাইজ করেছিল আগের দিন, তার আগের দিন এই ঘটনাগুলো ঘটে যে ঝগড়া করছিল, এবং ওরা কনফার্ম করে বললো না আমরা ঝগড়া করিনি, তাহলে ঘটনাটা কি হচ্ছে। এবার ওরা আবার রীতিমতো ঠিক বুঝে গেছে যে এখানে কিছুটা সমস্যা আছে। ওরা ভাবলো আজকে একটা লাস্ট ডে, কোনো রকম রাতটা কাটিয়ে নিয়ে পরের দিন তো আমরা এই হোটেল ছেড়ে চলে যাবো। এবার রাত্রেবেলা আবার যা হয় মানে ছেলে বন্ধুদের যা হয় আর কি, একটুখানি যাই বাইরে ওই আধা পাটার সঙ্গে ঘুরে আসি। ও আবার একা রুমে আছে। যখনই একা হচ্ছে রুমটাতে, ও জানলাটা ওকে অ্যাট্রাক্ট করছে, রুমের ভেতরে কেউ আছে, ও বাথরুম পর্যন্ত যেতে পারছে না, ও রুমেই বসে আছে একা। ওর মানে ভীষণ ভয়ঙ্কর অবস্থা। ও বাথরুমের ভিতরে মানে গেলেই মনে হচ্ছে উপর থেকে কেউ যেন দেখছে, আর রুমের ভিতরে বসে থাকলে মনে হচ্ছে কেউ পেছন থেকে ডান দিক থেকে বাদে কেউ যেন দেখছে। এবং সেই জিনিসটা তখনই হচ্ছে যখন ও একা থাকছে। যখন ওর বন্ধুটা রুমে চলে আসছে তখন সেই ফিলিংটা হচ্ছিল না। মানে ব্যাপারটা ওর কাছে এতটা স্কেরি হয়ে যাচ্ছিল, মানে ওর মনে হচ্ছিল যে আমি এই রাতেই হোটেলটা ছেড়ে ছুটে বেরিয়ে চলে যাই অন্য কোথাও, আমি থাকবো না। আবার ওকে ফোন করেছে যে তুমি কেন চলে গেলে, তুমি আসো, আমি একাই রুমে থাকতেই পারছি না, আমাকে কিছু জন্য একটা বারবার অ্যাট্রাক্ট করছে, আমি আমাকে বোধহয় মেরেই ফেলবে, আমাকে জানলাটার দিকে বারবার অ্যাট্রাক্ট করছে। আমি জানলাটা টেনে বন্ধ করে দিয়েছি, তবুও যেন মনে হচ্ছে আমি জানলাটা খুলে বসি। রাত তখন 8টা-9টা বাজে, মানে জানলাটা এত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল। আর রূপশ্রী বারবার বলছিল জানলাটার সামনে মানে মানে থেকে আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন জানলাটা থেকে ঝাঁপ দিয়েছে। অনেক সময় হয় না হোটেলে কেউ মানে বাড়িতে অনেক সময় মানুষের অনেকে যারা সুইসাইড করে অনেক ক্যালকুলেটিভও করে, ধরো মানে বাড়িতে করতে চায় না যাতে ফ্যামিলির লোক কোনো প্রবলেমে পড়ুক, অনেক সময় বাইরে গিয়ে ওরা অনেক সময় করে, মানে ইটস এ মেন্টাল ফ্রাস্ট্রেশন। আজকাল মানুষের ফ্রাস্ট্রেশনের লেভেলটা খুব বেড়ে গেছে, মানুষের যে কোথায় দুঃখ সেটা মানুষ নিজেও বুঝতে পারে না। কিছুদিন আগে একটা পার্ক সার্কাসের ঘটনা আমরা সবাই শুনেছি, একজন মানে পুলিশ পার্সোনাল একটা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাতে চালাতে যাচ্ছিল এবং সে একটা মহিলাকে মেরে ফেলে এবং নিজেও মেরে। পরে পুলিশটা বলছে যে তার মানে পোস্টমর্টম রিপোর্ট বা ডক্টরস বলছে যে তার মানসিক অবসাদ। এই মানসিক অবসাদের কোনো কিন্তু মানে কোনো কী কারণে হয় এবং ছোটো ছোটো জিনিস থেকে হয়, এবং মানসিক অবসাদ থেকেই মানুষ কিন্তু সুইসাইড করে, যেটা আজকাল খুব বেড়ে গেছে। এবং সেই মানসিক অবসাদ থেকে বাড়ার একটাই মানে মন্ত্র আমি একবার আমি ওই স্পিরিচুয়াল একটা ক্লাস আমি অ্যাটেন্ড করেছিলাম, বলেছিলেন যে হাসতে শিখতে হবে, যেই পরিস্থিতি হোক না কেন হাসতে শিখতে হবে, মিশতে শিখতে হবে, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করতে হবে। যেটা ঘটে গেছে সেটা নিয়ে বেশি, আর যেটা মানে যেটা দুঃখ হোক যাই হোক, যেটা পেলাম না, যেটা হলো না,
সেটা নিয়ে যা সামনে পাবো সেটা নিয়ে সে আলোচনা করতো, কিন্তু আমরা মানুষ তো সেটা করতে পারি না। ওই পুরোনোটা নিয়ে খালি আমরা মানে ওটাকে রিপ্লে করতে থাকি, প্লেব্যাক করতে থাকি, এই করতে করতে ফার্স্টেশন হয়। তো ওই রূপশ্রীও বলছিল যে হ্যাঁ আমারও যেন কেন মনে ছিল এই রুমটা থেকে কেউ একজন সুইসাইড করে নিচে মারা গেছে, যার জন্য এরকম ওটা হচ্ছে। তো যাই হোক, ওরা দুজন আর কোনো কিছু চিন্তাভাবনা না করে ওরা চুপচাপ খেয়ে শুয়ে পড়লো। এবার রাতে শুয়ে পড়েছে, এবার দেখছি পরের দিন ওই রাতেই ঠিক আবার সেই 2টা-2:30টার সময় ওই যে কাপল পার্টনার দুটো ওদেরকে ডাকছে রাত 2টা-2:30টার সময়, বলছে মানে এই খোল খোল দরজা খোল, আমি একটা ঝামেলা পড়েছি। বলছি এত রাত্রে 2টা-2:30টার সময় আবার কি ঝামেলা পড়লো? ওর যে ছেলে বন্ধুটা ছিল সে সাহস দেখিয়ে না আমার বন্ধু বিপদে পড়েছে খুলবো না, ও খুলতে যাচ্ছিল। কিন্তু রূপশ্রী খুব বুদ্ধিমান ছিল, বলছে না কালকে রাতে যে ঘটনা ঘটেছিল আজকে ওরা যদি না হয় খুলবে না, তুমি খুলবে না, যতই ডাক দিক খুলবে না, তুমি অপেক্ষা করো, তুমি ফোন করো। তো ও ধৈর্য ধরে খানিকটা ডাকাডাকির পর, এবং ওরা দুজনেই ডাকছিল, ওই পার্টনারের বন্ধু এবং বান্ধবী দুজনেই ডাকছিল ওদেরকে। তারপরে ওরা ফোন করে, আবার ফোন করার পর আবার সেই বন্ধুরা বলছে আবার তুই রাতেবেলা 2:30টার সময় ফোন করছিস, কী রে তোরা রোজ রাতে 2:30-3টে ফোন করছিস? বলছে তোরা কি একটু সময় একটু আগে আমার রুমে এসে ডেকে গেছিস? বলছিস পাগল নাকি, রাত 2-2:30টার সময় আমি রুম থেকে বেরিয়ে তোদেরকে রাখতে দেবো এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, একটা রুমে 8টার মাঝখানে কোনো লাইট নেই, কিছু নেই, কেন কী হয়েছে? বলছে আমরা না তোদের ডাক শুনেছি ওই রাতের বেলা 2:30টার সময়। বলছে কালকেও তোরা বলছিস রে বাবা তোরা একটা কাজ কর, তোরা রাত জেগে কাটিয়ে দিয়ে, এটা দরকার নেই। এই বলে ওরা ফোনটা রেখেছে। ফোনটা রাখার পর আবার ওরা শুনতে পাচ্ছে যে ওদেরকে আবার ওই রুমের বাইরে থেকে ডাকছে, মানে এটা হলো নিষিদ্ধ ডাক। ওরা বললো রূপশ্রী তো জানে ভৌতিক ব্যাপারগুলো, ওরা বলছে এটা তো নিষিদ্ধ ডাক, কারণ ওরা তো রুমে আছে, দ্যাট মিনস এই রুমটাতে কিছু প্রবলেম আছে, মেজর কিছু প্রবলেম আছে। তারপরের দিন ওরা তো হোটেল ছেড়ে দেবে, আর তো কোনো ইয়ে নেই। তারপরে ওই যে লোকটা, যে রুম সার্ভিসের লোকটা, ওখানে তো হোটেলে ওইরকম জায়গায় একটা বা দুটো ছেলেই থাকে, তো মানে সব মর্নিং একজন ডিউটি লোকটাই হয় সিকিমের ওইসব ইন্টারভিউ হোটেলে। ওই লোকটা এসে আবার ওই ফেল করে তাকাচ্ছে, ওই দুজনের দিকে কথা বলছে। এবার লোকটাকে ওরা জিজ্ঞেস করলো আচ্ছা এখানে কিছু এরকম ঘটনা ঘটেছিল, এই রুমটা থেকে কেউ সুইসাইড করেছিল বা রুমটার মধ্যে কিছু আছে? এবার লোকটা ওকে বলছে আপনি কিছু ফিল করেছেন কি? বলে না আমরা কিছু ফিল করিনি। ওরা কিন্তু উল্টো কথা বলে না, কিছু ফিল করেনি। এ কথা বলায় লোকটা মুচকি এসে বললো আচ্ছা তাই, তাহলে কেন জিজ্ঞেস করছে, এই যে তাহলে তাই কেন জিজ্ঞেস করছেন, যে এক্সপ্রেশনটা রূপশ্রী বলছে এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারলাম এখানে রুমটাতে কিছু ছিল, মানে রুমটাতে কেউ আছে, এই রুমটাতে যারাই থাকে হয়তো তারা ম্যাক্সিমাম এটা ফিল করে। যাই হোক তারা এই রুমটা হোটেলটা ছেড়ে চলে যায়, ওরা অন্য একটা কোথাও অন্য মানে এই সিকিম থেকে ওরা বোধ হয় ওই টেলিংয়ে ঘুরতে চলে যায়, সিকিমের ওই হোটেলটা ছেড়ে। তো ওরা বললো তখন আমাকে মরাল অফ দি স্টোরি হলো এটা, মানে ঘুরতে গেলে যে কোনো ট্রাভেল এজেন্ট থেকে হোটেল বুক করা ঠিক নয়। বড় ট্রাভেল এজেন্ট বা বড় যেগুলো মানে অনলাইন পোর্টালগুলো আছে না, যেখান থেকে বুকিং হয় ফ্লাইট হোটেল, সেখান থেকেই করা ভালো। আননোন থেকে করলে এরকম মাঝে মাঝে সমস্যা ফেস করতে হয়, যেগুলো ওরা ফেস করেছে। তো এটাই হলো মেন কথা। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনাটার আর কিছু ছানবিন করেছিলি? বলে দো মাথা খারাপ নাকি, আমরা এখানে হোটেল ছেড়ে পালিয়েছি, পরের দিনই পালিয়ে চলে গেছি, আর কোনো কিছু ছানবিন আমরা করতে যাইনি। বলে তো ঠিক আছে। তারপরে বললো যে হ্যাঁ আমি আর কাছে ঠিক, আমরা অন্য জায়গায় চলে গেছি, টেলিং ঘুরে ওই হোটেলের কোনো কিছু জানি না, সেটা আর হয়নি। তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আসি আমার এক ভালো বন্ধু কাঞ্চন দাস। কাঞ্চন দাসের অনেকগুলো ইনসিডেন্ট আছে, আজকে আমি একটা দুটো বলছি, দুটো অন্তত বলছি, যার সময়েরও শর্টেজ আছে, অনেকটাই রাত হলো। অ্যাকচুয়ালি আমি একটু 10:30-তে বলতেই ভালোবাসি, কারণ হলো কি ভূতের গল্প একটু দেরি করে শুনলে ভালো লাগে। আর 10:30-তে হলে একটা সুবিধা কি সবাই ডিনারটা করে বসতে পারে, হেডফোন বা মোবাইল বা ব্লুটুথ জানিয়ে হোক, মানে 9:30 to 10 হলে কি হয় একটা মানে অনেকে 9:30-তে করে, আবার আপনার 10:30 পরে হয়। তো আফটার 10:30 হলে কি ডিনারটা করে ভালো করে বসে গল্পটা শোনা যায়, সেটা আমার এজাম্পশন ছিল। যদি আমি আজকে একটু দেরি করে ফেলি, 7-8 মিনিট দেরি হয়ে যায়। এনিওয়ে, তো এবার আসি কাঞ্চন দাস। ও আমার খুব ভালো বন্ধু, এই গ্রুপেরও খুব ভালো একজন অ্যাক্টিভ মেম্বার।
কাঞ্চন আমাকে কয়েকটা গল্প বলেছিল, তার মধ্যে থেকে আমি আজকে কয়েকটা বলছি, পরে আবার নেক্সট যখন আসবো তখন আবার ভালো করে আরও গল্পগুলো বলবো। তো কাঞ্চনের প্রথম ঘটনা বলছি, সেটা হলো কাঞ্চন যখন কলেজের হোস্টেলে পড়তো। আচ্ছা, আমি এখানে মাঝখান থেকে একটা কথা বলে, কলেজের নাম, হোস্টেলের নাম, জায়গার নাম কিছু বলছি না, এটা কাঞ্চন বারণ করেনি আমাকে, কিন্তু এটা বলা উচিত না। তো কাঞ্চন যেখানে পড়াশোনা করতো সেখানে একটা কলেজ ছিল, কলেজের হোস্টেলে ছিল। হ্যাঁ কাঞ্চন, লেট নাইট ভূতের গল্প ভালো হয়, লাইভটা ভালো হয়, সেটা আমিও জানি। একটু লেট নাইট হলে ভূতের গল্পটা ভালো হয়, শুনতে ভালো লাগে। মানে একটু লেট হলে কি একটু পরিবেশটা তৈরি হয় ভূতের গল্প শোনার মতো, সেটা যেটা আর্লিতে হয় না, আমার ধারণা এটা। আই আদার্স মেবি ডিসএগ্রি উইথ মি, বাট আমি এটা মনে করি যে একটু ভূতের গল্প একটু লেট করে শুনতে বেশি ভালো লাগে। আচ্ছা যাকে, তো কাঞ্চন একটা হোস্টেলে থেকে পড়াশোনা করত। তো যেই হোস্টেল থেকে পড়াশোনা করত সেই হোস্টেলের খানিকটা সামনে একটা বিশাল বড় মাঠ ছিল। ওটা একটা বেসিক্যালি একটা গ্রামের হোস্টেল, ওটা 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 একটা গ্রামের মানে স্কুল কাম হোস্টেল ছিল ওটা। তো ওইখানে ও নতুন এসছে, ও অতটা কিছু জানে না। তো গ্রামে তো এমনিতেই শহরেও কারেন্ট থাকে না, গ্রামেও মানে ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম হয়। তো ও কী করেছে, একদিন পড়াশোনা করছে, ঠিক রাত নয়, বিকেলবেলা, সন্ধে হয় সময়, ও কারেন্ট চলে গেছে। ও ভাবলো যে এই সামনে যে একটা বিশাল বড় মাঠ আছে, মাঠটার পাশে একটা পুকুর আছে, তো মাঠটাতেও বসে পড়েছে। ও কারেন্ট নেই, কী করবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ও মাঠটাতে বসে পড়েছে, হাওয়া আসছে, ভালো লাগছে। এবার মাঠে যখন ও বসে আছে, ও একা বসে আছে, আর কেউ নেই চারদিকে, সব একাই। তখন ও বসে বসে হাওয়া খাচ্ছে মাঠটার মধ্যে বসে। তখন ও হঠাৎ ফিল করছে, মাঝখান থেকে একটা কথা বলে রাখি, কেউ কখনো মাঠে নিশ্চয়ই বসে, পার্কে হোক, ফুটবল ফিল্ডে হোক, বা যে কোনো মাটিতে ঘাসের মধ্যে যদি কোনো বসো, এবং ঘাসে বসার পর ওই ঘাসের উপর দিয়ে যদি কেউ হেঁটে যায়, বা পেছন থেকে আসে বা ডান দিক বাদিক থেকে আসে, তাহলে কিন্তু বোঝা যায়, কিন্তু বোঝা যায় ঘাসের উপরে বসলে যে কেউ ঘাসটা মারিয়ে বা ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, এটা কিন্তু বোঝা যায়। তো কাঞ্চন বসে বসে ওই ভাবছে যে কি বলে, ভাবছে, বাতাস হাওয়া খাচ্ছে, ভাবছে। ও ফিল করছে, মনে হচ্ছে যেন কেউ একটা ওর পিছনে আসছে, মানে ঘাসে পাড়া দিয়ে হেঁটে হেঁটে আসছে। ও ঘুরে তাকাচ্ছে, ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই। তো কয়েকবারই এরকম হয়। ভাবলো কেন এরকম হচ্ছে, আমি তো বারবার মনে হচ্ছে কেউ যেন একজন হেঁটে আসছে, অথচ কাউকে দেখতে পাচ্ছে না। আর ঠিক সন্ধ্যের সময়, এবং হেঁটে আসাটা এতটাই যে মানে ওর ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এরকম মনে হচ্ছে যে হেঁটে এসে ওর ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এত কাছে চলে এসছে, কিন্তু ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই। তো ঠিক সন্ধ্যা গড়িয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেছে, ওর এবার একটু ভয় ভয় লাগছে, কারণ ওটা গ্রামের জায়গা, বিশাল খোলা মাঠ, তার সামনে একটা পুকুর, ও একটা পরিবেশটা এমনিতে একটু স্কেরি হয়ে গেল, একটা স্কেরি পরিবেশ তৈরি হয়ে যায়। ও না এবার আর বেশি চিন্তাভাবনা না করে ও ও চলে আসছে। কিন্তু কাঞ্চন কিন্তু খুব সাহসী ছেলে, ওর অনেক সাহসের গল্প আছে, পরে আরেকদিন এসে বলবো। কাঞ্চন বেসিক্যালি কিন্তু ও সাহসী ছেলে। ওর কিন্তু মনে হলো যে না, এখানে একটা কিছু মানে হচ্ছে, কিছু একটা একটা কী বলে ওটাকে, এটা আছে। তো কাঞ্চন সেটাকে বোঝার জন্য আরেকদিন কী করলো, ও ওই ঠিক একই সময়ে ওই নদীর ধারটা গিয়ে, সরি পুকুর পাড়টা গিয়ে বসলো। এবার যখন ও বসেছে, সেম ফিলিংটা হচ্ছে যে ঘাসের উপরে কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু ঘুরে তাকালেও দেখতে পাচ্ছে না, এবং হেঁটে হেঁটে ওর পেছন পর্যন্ত চলে আসছে, ওর ঘাড়ের পাশে এসে নিঃশ্বাসের মতো ফেলছে, কিন্তু অথচ কিছু দেখতে পাচ্ছে। এবার পাশাপাশি দুদিন এরকম ঘটনা ঘটে যাওয়ায় ও খানিকটা ভয় পেয়ে যায়, মানে খানিকটা বেশ মানে সাহসী হলেও বেশ ভয় পেয়ে যায়, ও বেশ ভয় পেয়ে যায়। এবার কী করলো, হোস্টেলে চলে যায়। হোস্টেলে গিয়ে ও কী বলে, ঘটনাটা ওর দু একজনের সঙ্গে শেয়ার করে, বলে আমি না মাঝে মাঝে গরম হলে ওই জায়গাটায় যাই, ওই মাঠটার মধ্যে গিয়ে বসে আমি একটু হাওয়া খাই, হাওয়াটা ভালো লাগে। কিন্তু আমি জানিস 2 দিন যাওয়ার পর এরকম ফিল করেছি,
কাঞ্চনীও জিজ্ঞেস করেছিল যে ওই দিকটাতে তোরা কেন যাস না, ওই এত সুন্দর একটা মাঠ, তার পাশে একটা পুকুর, তোরা ওই দিকটা কেন যাস না, তোরা ওই যে সাইডটাতে কোনো মাঠ নেই, মানে শুধু রাস্তা, ওই দিকটায় কেন যাস, একটা সুন্দর একটা জায়গা ছিল, ওই দিকটা কেন যাস? তখন ওরা বলেছিল, তুই যেখানে যাস, যেখানে গিয়ে বসিস, তুই জানিস ওটা কোথায় গিয়ে বসিস? বলে কোথায়? বলে ওটা হলো শ্মশান। বলে কি বলিস ওটা শ্মশান? ওটা কোথায়? চুল্লি নেই, কিছু নেই, ওটা কি ওটা শ্মশান? বলে দেখ, এটা গ্রামের জায়গা, এটা গ্রাম, এটা শহর নয়। শহরে কি হয়, একটা নির্দিষ্ট জায়গা থাকে, কোথাও ইলেকট্রনিক চুল্লি থাকে, কোথাও কাঠের লাকড়ি দিয়ে জ্বালানো হয়, কাঠ জ্বালিয়ে শবদাহ করা হয়। কিন্তু এটা গ্রাম, আর গ্রামে একটা এরকম ভালো খালি জায়গা এবং শ্মশানের পাশে কিন্তু একটা পুকুর থাকতে হয়, কারণ যারা অনেকে পিণ্ডি দান করে বা যারা গেছো শ্মশানে তারা জানো যে মুখাকে দেওয়ার আগে পুকুর থেকে চান করে আসতে হয়, আবার দেওয়ার পর আবার চান করতে হয়। সেজন্য গ্রামে বা যেসব জায়গায় মানে পার্মানেন্ট শ্মশান নেই, সেখানে কি করা হয়, এইসব জায়গাকে আইডেন্টিফাই করা হয় যেখানে একটা পাশে জলাশয় বা পুকুর থাকে। বলছে তুই কলেজের যেই সারটাতে গিয়ে, স্কুলের যে সারটাতে গিয়ে বসছিস গিয়ে, তুই যে বললি দুদিন বসছিস, সেটাতে শ্মশান, তুই শ্মশানের উপরে বসে আছিস। হয়তো কয়েকদিন থেকে কোনো কেউ মারা যায়নি বলে সেখানে শব্দ হচ্ছে না, মারা গেলে কিন্তু এখানেই হয় শ্মশান। এইরকম গ্রামে অনেকটা জায়গা আইডেন্টিফাই করা আছে যেখানে লোকেরা মৃত ব্যক্তিকে দাহ করে, তার মধ্যে এই একটা জায়গা আছে যেখানে করে। তুই তো না বুঝে গিয়ে এখানে বসেছিস, সেই জন্যই তুই ওটা ফিল করছিলি, যেহেতু ওটা শ্মশান ছিল। তখন কাঞ্চন ব্যাপারটা বুঝতে পারলো যে এই কারণে এই জিনিসগুলো ঘটেছিল। তাহলে এবার কাঞ্চন আর পর থেকে আর যায়নি ওখান থেকে, কিন্তু বললো জয়দা, এই যে আমি ফিলিং করেছি না, আমার কিন্তু প্রথমে ভয় লাগেনি, কিন্তু ওটা শোনার পর আমার খুব ভয় লাগে, তারপর থেকে আমি ওই দিকটা যেতাম না। তো এই হলো কাঞ্চনের একটা এক্সপিরিয়েন্স। এবার কাঞ্চন বলেছিল কাঞ্চনের মুখের ওর সিনিয়রের একটা গল্প, সেটা আমি বলছি। আচ্ছা, কাঞ্চনের মুখে একটা সিনিয়রের গল্প বলছি, যেটা কাঞ্চনের সিনিয়র কাঞ্চনকে বলেছিল। তো সেটা কাঞ্চন আমাকে বলে, আমি সেটা বলছি আপনাদেরকে। কাঞ্চনের হোস্টেলেই, এবার অনেকে আমাকে লিখবে এই গ্রুপে, হোস্টেলটার নাম কি, কাঞ্চন মানে জায়গাটা কি, প্লিজ ওটা বলবেন না, ওটা তো ডট ডট রাখতেই হবে। তো কাঞ্চন যে হোস্টেলে পড়াশোনা করছে, সেখানে একটা সিনিয়র ওকে বলেছিল, ও কাঞ্চনের যে হোস্টেলটা ছিল সেটা পুরনো ছিল হোস্টেলটা, আর এটা যেহেতু একটা মানে ছোট হোস্টেল ছিল, সেখানে ইট দিয়ে জানালা কেউ দেখেছো কি? মানে এরকম ইট গাঁথি দেওয়া হয়েছে, একটু ফাঁক করা আছে, আবার একটু ফাঁক, একটা ইট দেওয়া আছে, মানে বেসিক্যালি কোনো জানা নয়, ও কয়েকটা ইট ফাঁক করে রাখা আছে যেখান দিয়ে হাওয়া বাতাস আসবে, ওয়ান ফর্ম অফ ভেন্টিলেশন। ওইরকম একটা জানলা থাকে, ওই হোস্টেলটা ছিল। ওই হোস্টেলটা এরকম তৈরি হয়েছিল যে ওইরকম একটা জানালা তৈরি করে দেওয়ার জন্য। তো ওই হোস্টেলটা সেরকমই ছিল। তো ওই যে সিনিয়রটা গল্পটা বলেছিল, সেই সিনিয়রটা ওই হোস্টেলের রুমটাতেই থাকতো। তো একদিন এরকম রাতেরবেলা ঘুমিয়েছে, প্রচণ্ড গরম পড়েছিল, তো ও কী করেছে, জানলাটার পাশে গিয়ে শুয়েছে, মানে একটু হাওয়া আসছে, তো জানলাটার পাশে ঘুমিয়েছে। তো ঘুমের মধ্যে মানে বুঝতে পারছে যে ওর জানলাটা মানে থেকে ওর হাতটা ধরে কেউ জানলাটার বাইরে টেনে নিয়ে যাচ্ছে। ও প্রথমে ঘুমের মধ্যে তো ও অতটা নোটিস, মানে ও তো খেয়াল করেনি। তো খানিকটা পর ও বুঝতে পারছে যে কেউ যেন ওর হাতটা ধরে বেশ জোরে টানছে। তো ও একটু ঘাবড়ে গিয়ে ও ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভাঙার পর সত্যি দেখছে ওই যে ইট দিয়ে বানানো যে জানলাগুলো ফাঁক করে, যে ওটার ভিতরে ও হাতটা ঢুকিয়ে রেখেছে, মানে শুয়ে আছে অথচ হাতটা ওর ঢুকিয়ে বাইরের দিকে করে রেখেছে। বলছে আমি এটা কেন করতে যাব, আমি জানলাটা বাইরের দিকে হাতটা কেন ঢোকাবো, কেন এই অযৌক্তিক কাজটা করব? কিন্তু ও কিন্তু ফিল করেছিল খানিকটা সময় ওর হাতটা কেউ অটোমেটিক ওই ফাঁকটা দিয়ে হাতটা বার করছে, এবং হাতটা বার করে ওকে জানালা দিয়ে হাতটা দিয়ে টানছে ভেতরে বেরিয়ে আসার জন্য। কিন্তু ও যখন ঘুম ভাঙে তখন দেখে হাতটা ভেতরেই আছে। ব্যাপারটা ওর কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। এবার এইসব ঘটনা কি কাউকে বললে কেউ বিশ্বাস করবে, সে হোস্টেল হোক যাই হোক, সে চট করে ওটা বিশ্বাস করবে, ভাববে এইসব আজে বাজে কথা বলছে, এইসব গল্প ছাড়ল, এটাই হয়। এবার আমি যদি এইরকম ঘটনা যদি আমার সঙ্গে ঘটে,
এবং আমিও যদি সেটা করি না, আমারও সেরকমই মনে হবে যে মানে এরকম কিছু হয় না, এরকম কিছু হতে পারে না। এরকম ধরো আমার সঙ্গে যদি হলো, আমি এরকম একটা ঘটনা, আমি যদি আমার রুমমেটকে বলি যে কালকে জানিস এরকম হয়েছে, আমি ঘুমিয়েছি রাতের বেলা, আর ঘুম থেকে মাঝরাতে ঘুম থেকে উঠে থেকে আমার হাতটা আমার জানালার দিয়ে ঢুকে বাইরে পড়ে আছে, মানে হাতটা ভিতরে ঢুকে গেছে, অথচ আমি কেন হাত ঢুকাবো? তো এই ঘটনাটা বললে অনেকে বলবে দা এটা হতে পারে না, তুই ভুলভাল বলছিস, হয়তো তুই হাত এমনিতে দিয়েছিলি, ঘুমের ঘরে চলে গেছিল। কিন্তু আমি জানি ওসব কিছু হয়নি। এই জায়গাটাকে কাউকে বিশ্বাস করানো খুব মুশকিল। এটাই হলো প্রশ্ন, বিশ্বাস অবিশ্বাস। তো ওই যেটা ঘটনাটা যেহেতু কেউ বিশ্বাস করবে না, তাই বলে না ও আর ঘটনাটা কাউকে বলেনি, মানে ওই সিনিয়রটা ওই ঘটনাটা বাকি কারোর সঙ্গে শেয়ার করেনি, ওর মধ্যে চেপে রেখে দিয়েছিল ঘটনাটা। হ্যাঁ মেহরসাদা, অনেকদিন পর আমি লাইভে এলাম। অনেক সময় করতে পারি না, একটু বিজি থাকতে হয় তো, বাট এবার আসবো, এবার আমি রেগুলারই আসবো। এবার আমি একটু চর্চা শুরু করেছি, কালেকশন যদি হয় আমি বলবো রেগুলারই। তো যাই হোক, তো ওই হাটটা না বলছে আমার হাটটা এরকম ঢুকে গেছিলো এইরকম, সেকেন্ডে সেম জিনিসটা সেকেন্ডেও হয়, দ্বিতীয় দিনে সেম ঘটনা ঘটে। তো দ্বিতীয় দিন যখন সেম ঘটনা ঘটে, এবারও না ঘটনাটা সবাইকে বলে দেয়। তো সবাই বলছিল যে ঠিক আছে তাহলে তুই জানলা দিয়ে ঘুমোতে যাচ্ছিস কেন, তুই যতই গরম লাগুক তুই এখানে ঘুমা, কারেন্ট চলে যায় তুই চলে যাবে। এবারও বিছানায় ঘুমিয়েছে, মানে থার্ড বা ফোর্থ এরকম, মানে নেক্সট ডে 2-3 ওর সঙ্গে এরকম হলো যে ঘুমিয়েছে, হাত বাইরের দিকে চলে গেছে, কেউ যেন টানছে হাত বাইরে থেকে। সেকেন্ড ডে হলো, থার্ড ডে সবাইকে যখন বললো, সবাই অ্যাডভাইস করলো যে তো তাহলে তো তোমার এখানে ঘুমানো ঠিক না, তুমি এদিকে চলে এসো, এই কী বলে অন্য সাইডে ঘুমাও। এবারও অন্য সাইডে গিয়ে ঘুমিয়েছে, ঠিক আছে, অন্য সাইডে ওর জানলার সাইডে ঘুমায়নি, অন্য সাইডটাতে ঘুমিয়েছে। এবার ও মাঝরাতে উঠে সেই পরিস্থিতি ও দেখে, ও যেখানে ঘুমিয়েছিল যে জায়গা থেকে, সেই জায়গা থেকে সরে গিয়ে সেই আবার ওই জানলার ধারে গিয়ে ঘুমিয়ে পড়েছে, এবং হাতটা বাইরে, এবং ঘুমের ঘোরে ও একটা গন্ধ পাচ্ছে, গন্ধটা না একটা বিচ্ছিরি গন্ধ, এবং অনেক কিছু মানে অনেক সময় গন্ধটা শোকার পর মানে জানলার থেকে একটা গন্ধ আসছিল। এবারও কিন্তু হাতটা বাইরে ছিল, আবার টেনে মানে ভেতরে আনবে, সে আনার ক্ষমতাটাও যেমন চলে যাচ্ছিল আর কি। আর হাতটা যখন ওর বাইরে, তখনই সে গন্ধটা পাচ্ছিল। গন্ধটা কীরকম ছিল আমি জিজ্ঞেস করেছিলাম, গন্ধটা একটা বিচ্ছিরি ধরনের গন্ধ, কিন্তু পোড়া গন্ধ, মানে পোড়া কিছু জিনিস পড়ে যাওয়া। এবার পুড়ে যাওয়াটা কি হতে পারে, আমি বললাম কী পুড়ে যাওয়ার গন্ধ? ও ভালো করে অনেক সময় গন্ধটা শোকার পর ও বুঝতে পারছে এটা তো মানুষ পোড়ার গন্ধ। মানুষ পুড়লে একটা গন্ধ হয়, এটা হয়তো অনেকেই আমরা ফিল করতে পারি না, জানি না, কিন্তু যাদের বাড়ি মানে যারা কখনো শ্মশানে গেছো, বা যাদের সামনে শ্মশানের বাড়ি, মানে যেখানে কাঠ দিয়ে শবদাহ করা হয়, যাদের বাড়ি তাদের সামনে, তারা কিন্তু এই স্মেলটা রিয়েলাইজ করতে পারবে যে মানুষ পোড়া গন্ধটা কীরকম হয়। এটা কিন্তু একটা স্মেল হয়। যারা ওই শ্মশান, যারা কাঠ দিয়ে দাহ করে, তাদের বাড়ির সামনে তাদের বাড়ি, আর যারা কখনো কাঠ দিয়ে দাহ করা শ্মশানে গেছো এবং শ্মশানে ছিলে বা দেখেছো, তারা কিন্তু ওই গন্ধটা পাবে, যে ওই পোড়া গন্ধটা কীরকম। ওর তার থেকেও সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই সেই পোড়া গন্ধটা তো বাইরে হচ্ছিল, ওর নাকে আসছিল, ও যখন হাতটা টেনে ভেতরে ঢুকায়, সেই পোড়া গন্ধটা ওর হাতে ছিল, মানে ওর হাতটা এরকম করে শুনতে পাচ্ছে যে সে পোড়া গন্ধটা ওর হাতে। তার মানে বলছিল যে কেউ আমাকে টানছিল সে পোড়া হাতে। ও বলছিল, রুমমেটটা বলছিল, তার মানে এটাই বোঝাচ্ছে এই আমাকে কেউ টানছিল সে পোড়া হাতে, মানে যেই টানছিল সে পোড়া হাত দিয়ে আমাকে টানছিল। তো এটাই ছিল একটা ভয়ঙ্কর স্কেরি গল্প, যেটা ওর কাঞ্চনের রুমমেট ওকে বলেছিল, যেটা আমাকে ও শেয়ার করলো। তো সেটার কী কারণ, কী না কারণ, কী যেন হলো সেটা আমাকে কিছু বলেনি, তো আমিও আর সেটা জিজ্ঞেস করিনি। কিন্তু ঘটনাটা এরকমই স্ক্যারি ছিল, যে মানে ফিনিশিংটা এতটাই ভয়ঙ্কর ছিল যে হাতটা বাইরে 3 বার হলো। এবার হাতটা যখন ও ভিতরে নিয়ে এসছে, যে পোড়া গন্ধটা বাইরে শুনতে, মানে একটা বাইরে স্মেল ছিল, সেই হাত স্মেলটা ওর হাতে লাগছিল, সে গন্ধ পাচ্ছিল, সেই হাতটা পোড়া গন্ধটা, মানে মানুষ পোড়া গন্ধ, খুব ভয়ঙ্কর ছিল। আমি আর তার থেকে বেশি ওকে আর জিজ্ঞেস করিনি।
তো এটা হলো একটা। চলো আজকে অনেক রাত হলো, আর একটা বলছি। এটাও কাঞ্চনেরই একটা বাড়ির সামনে ঘটনা। কাঞ্চনের বাড়ি আমি গেছিও। তো আজকের জন্য এটাই লাস্ট, পরে এসে আবার বলবো। আজকে অনেক রাতও হলো, আর প্লাস আমি অনেক টায়ার্ড হয়ে দৌড়াদৌড়ি করে এসেছি, বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। তো ঠিক আছে, এবার বলছি কাঞ্চনের এটা রিসেন্ট ঘটনা। ওটা কাঞ্চন বন্ধু কবে শুনেছে জানি না, কিন্তু এটা একটা রিসেন্ট ঘটনা, করোনার সময়কার ঘটনা, ফার্স্ট করোনার সময়, মানে 2020 যখন ফার্স্ট লকডাউন হয়। যখন ফার্স্ট লকডাউন হয়, কাঞ্চনের বাড়িটা কিন্তু, কাঞ্চন যা বলেছিল আমি কাঞ্চনের বাড়ি দেখেছি, রাস্তার উপরেই বাড়ি, কিন্তু যেহেতু করোনার সময় মোটামুটি ধরে নাও সন্ধে আর রাতের কোনো ডিফারেন্স নেই। রাত সন্ধে 5টায় মনে হতো রাত 2টো, আর রাত 2টোয় মনে হতো রাত 2টো। তো সেই সময় ভয়ঙ্কর করোনার সময়, আর সেই সময় সবাই জানো কারো বাড়িতে করোনা হলে কর্পোরেশন থেকে বা হসপিটাল থেকে লোক এসে নিয়ে যেত, নিয়ে ট্রিটমেন্ট করতো, বাড়ির লোককেও যেতে দিত না, কিচ্ছু বলা না, বাড়ির সঙ্গে কোনো ডিট্যাচ, সুস্থ হলে বাড়ি ফেরাতো, বাড়ি ফিরিয়ে দিয়ে যেত। ঠিক সেই রকম পরিস্থিতি, মানে 2020-তে ফার্স্ট ওয়েভ অফ করোনাতে এই কাঞ্চনের বাড়ির 2-3টে বাড়ির পেছনের একজন বয়স্ক ভদ্রলোকের করোনা হয়। যথারীতি পুলিশের গাড়ি এসে, পুলিশের গাড়ি নেই, ওই হসপিটালের গাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে চলে যায়। তো ওই লোকটাকে তুলে নিয়ে চলে যায়, বাড়ির লোককে কিছু বলে যায় যে আমরা সুস্থ হলে বাড়ি ফিরিয়ে দেবো, আর কোনো কিছু করেন না, আপনাদের যেতে হবে না, আপনাদের কোনো টাচে থাকার দরকার নেই। যাই হোক, বাড়ির সবাই আতঙ্কিত, টেনশন, কী হলো কী হলো। তো 3 দিন পর হসপিটালে থাকার পর খবর আসে যে ওই ভদ্রলোক করোনাতে মারা যান। কিন্তু তখন আপনারা জানেন যে করোনাতে মারা গেলে কিন্তু বডি দেওয়া হতো না, বডি দেখতে পর্যন্ত দেওয়া হতো না। সেটা একটা ভয়ঙ্কর দিন গেছিলো বিভীষিকা। সেই বিভীষিকায় অনেকেরই প্রাণ যায়, ভগবান না করুক এইসব ঘটনা যেন ঘুরে না আসে। তো সেই বিভীষিকার মধ্যে ওই ভদ্রলোকের প্রাণ যায়, এবং বাড়ির লোকের যা মানসিক অবস্থা আমরা যে কোনো কেউ রিয়েলাইজ করতে পারি। তো সবাই এটা, আর ওই সময়টাতে করোনাতে, বিশেষ করে 2020-তে যদি করোনাতে হয়েছে, সেটাও খুব ভয়ঙ্কর ছিল। মানে আশেপাশে 4-5টা বাড়ি পুরো দরজায় খিল মেরে দিত যদি জানতো 3-4টে বাড়ির আগে কেউ করোনা হয়েছে। আর মারা গেছে যদি বলে, তা মনে হচ্ছে পুরো বাড়িটাকে একদম সিল করে এ দেয় যাতে কেউ আর প্রবেশ করতে না পারে। তো সেরকমই অবস্থা। তো সবাই এটা মানে একটা টেনশনে পড়ে গেল যে লোকটা এমনই করোনা হলো যে লোকটা মারাই চলে গেলো, লোকটা সুস্থ ছিল, কী করে কী হলো, লাশও কেউ বলতে পেলো না, লাশ তো দেবেও না। যাই হোক, যাই করে হোক, লোকটার খুব খারাপ অবস্থা হলো, সে মারা গেল। তো মারা যাওয়ার 2-3 দিন পর কাঞ্চন আমাকে বলেছিল কাঞ্চনের বেশি রাত্রে একটু বাথরুমে যাওয়ার অভ্যেস, এটা অনেকেরই আছে। রাত 2টো, 3টে, এরকম 4টের সময় অনেকেই বাথরুমে যায়। যারা আবার একটু আর্লি ঘুমায়, আজকাল তো ম্যাক্সিমাম লোকে ঘুমাতে ঘুমাতে রাত 1টা ঘুমায়। রাত 1টা ঘুমিয়ে আর কেউ মাঝরাতে 2টো-3টের সময় বাথরুমে যায় না। জেনারেলি যারা 10টা-11টা ঘুমায় তারা অনেক সময় যায় 2টো-2:30টার সময় বাথরুমে যায়। তো কাঞ্চনের একটা হ্যাবিট ছিল মাঝরাতে 2:30-3টের সময় বাথরুমে যায়। তো এমনিতে করোনার জন্য রাস্তা একদম শ্মশান, কুকুরে ডাকছে, শুনছান, কিচ্ছু নেই। একটা পাতা পড়লেও যেন মনে হচ্ছে ঠক করে এত জুড়ে পড়লো, মানে গাছের পাতা পড়লেও মনে হচ্ছে শব্দ। আর কুকুরও নেই, কারণ খাবার দাবারের কিছু নেই, কুকুরও যে যার মতো সরে পড়েছে। তো ওই দিনও রাত, মানে ভদ্রলোকটা মারা যাওয়ার পর সবারই আতঙ্ক, ও আতঙ্কে ছিল। ওই দিন রাত 2:30-3টার সময় ও বাথরুমে গেছে। আর ওর বাথরুমটা যে সাইডে ছিল তার পাশেই ছিল মেইন গলিটা, যেই গলিতে ওই ভদ্রলোক থাকতেন। ভদ্রলোকের বাড়ি গলিতে ঢুকে 2-3টা পর আর গলিটার মুখেই ওর বাড়ি, এবং মানে গলিটা ক্রস করে মেইন রাস্তাটা। তো ও হঠাৎ বাথরুমে যখন গেছে, ওর কানে না একটা, ও কিন্তু খুব মানে খুব মানে কান পাতলা থেকে না, খুব হালকা শব্দ ধরে নিতে পারে। ও বলছে আমার কানে একটা শব্দ আসছিল, এবং শব্দটা খুব মানে অচেনা শব্দ, মানে এরকম শব্দ খুব কম শোনা যায়। অনেক সময় শব্দটা শোনার পর ও রিয়েলাইজ করলো শব্দটা হলো একটা প্লাস্টিক যদি মোড়ানো কিছু মানে পড়ে, মানে আপনার পায়ে যদি কোনো প্লাস্টিক জড়িয়ে দেয়, আপনি হাঁটলে যেরকম শব্দটা হবে ঠিক সেরকমই শব্দ। এবং শব্দটা হালকা হালকা করে গলিটা দিয়ে হাঁটছিল, হেঁটে হেঁটে কাঞ্চনের বাড়ির, মানে কাঞ্চনের বাড়িটা পেরিয়ে গিয়ে মেইন রাস্তা উঠছিল, আবার হাঁটতে হাঁটতে ওই গলিটার ভিতরে ঢুকছিল, আবার বেরিয়ে আসছিল। এবং এটা কয়েকবার হচ্ছিল, একটা মানে প্লাস্টিক পরে কেউ হাঁটার মতো শব্দ হচ্ছিল। কাঞ্চন অনেকটা চিন্তা করার পর এটা ভাবলো যে কী হচ্ছে, কেন এরকম হচ্ছে। কাঞ্চনের ভূতে বিশ্বাস করে,
তো সেই ব্যাপারটা নিয়ে তো মানে এত রাতের লকডাউনে কেন কেউ প্লাস্টিক পরে, আর সেই সময় খুব কড়া করে লকডাউন ছিল, সেকেন্ড ওয়েভের মতো না যে কেউ মানছে না মানবে না চলছে চলুক। ফার্স্ট লকডাউনটা সবাই জানি আমরা খুব স্ট্রিক্ট হয়েছিল। তো ও এবার বুঝতে পারলো যে কিছুটা একটা হচ্ছে। অনেক ভাবনা চিন্তা করার পর ওর মনে হলো, আরে আমাদের যে লোকটা মারা গেছে করোনায়, তা কী হয়? ও কিন্তু হসপিটাল মানে হেলথের লাইনের লোক, মানে ও একটা হেলথ মানে গাঁও পঞ্চায়েতের হেলথের সঙ্গে ইনভলভ আছেন। ও তো জানে যারা করোনাতে মারা গেছিল তাদের কিন্তু প্লাস্টিক দিয়ে রেপার করে পার্টিকুলার যেখানে যেখানে মানে সব দেওয়া করা হবে, যেসব হসপিটাল আইডেন্টিফাই করা হয়েছিল, শ্মশান আইডেন্টিফাই করা হয়েছিল, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল, সব শ্মশানে নয়, বা পার্টিকুলার একটা জায়গায় সেখানে হয় পুঁতে দেওয়া হয়েছিল বা সব দেওয়া করা হয়েছিল, যে কোনো একটা করা হয়েছিল। কিন্তু করোনা পেশেন্টদের প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা করোনা পেশেন্টকে প্লাস্টিক দিয়ে মুড়ে সিল করে দেওয়া হয়েছিল। আর যেই শব্দটা এসেছিল সেই শব্দটা ওর মনে হচ্ছিল যে কেউ মানে মানে তখনও রিয়েলাইজ করছিল যে প্লাস্টিক দিয়ে র্যাপ করে পুরো শরীর রাখার পর বা মানে পেঁচিয়ে রাখার পর কেউ হেঁটে গেলে যে শব্দটা হয়, সেই শব্দটার কানে আসছিল। বলছি জয়দা, আমি এখন বুঝতে পারছিলাম যে শব্দটা কী ছিল, কারণ এত রাতে প্লাস্টিক পরে কে হাঁটবে কেন, মানে খচমচ করে শুনতে প্লাস্টিকের মানে শব্দ আসবে কেন, বা প্লাস্টিকের জুতো পরে হাঁটার মতো শব্দ হবে কেন। এখন বুঝতে পারলাম এই শব্দটা ছিল যে কেউ একটা প্লাস্টিক মোড়া দেখো বা প্লাস্টিক মুড়ে কেউ হাঁটছিল, সেই শব্দটা আমার কানে আসছিল। আর ওই দুদিন আগেই ওই ভদ্রলোক, ওই করোনার ভদ্রলোক মারা যায়, তার বডিটাও কিন্তু হসপিটাল দেয়নি। তাহলে ও বলছে এটাই ধরে নিতে হবে যে ওই ভদ্রলোকেরই অতিরিক্ত আত্মা, যেহেতু করোনায় মারা গেছিলো, সেই আত্মাটাই বোধহয় এখানে ঘুরে বেড়াচ্ছিল। তো সেটা হয়তো আমি মাঝরাতে ফিল করেছিলাম। আমি কাউকে বলিনি, কারণ হলো আমি কাউকে ভয় দেখাতে চাইনি পাড়ার মানুষের সঙ্গে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটার বয়স বেশি ছিল না, 55 বছর বয়স ছিল, জীবনে অনেক চাওয়া পাওয়া ছিল, সেইগুলো কমপ্লিট করতে পারেনি। সেইটার জন্যই হয়তো ওই অত রাতে ওই দিক দিয়ে হাঁটাচলা করছিল, মানে মৃত্যুর পর ওই প্লাস্টিক দিয়ে মোড়া যে দেহটা থাকে না, করোনার সময় যাদের করে দিয়েছিল, সেটা পরে হাঁটাচলা করছিল। এটা কাঞ্চনের ধারণা ছিল, যেটা আমাকে শেয়ার করলো। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। পরে আবার গল্প হবে, আরও অনেক গল্প আছে, কাঞ্চনের আরও গল্প আছে। কাঞ্চন থেকে পারমিশন নিয়ে বলবো আমি, কাঞ্চনও বলতে বলেছে আমাকে। আরও গল্প আছে কাঞ্চনের, সেগুলো আমি বলবো আপনাদের একে একে। আজকে এতটুকুই, পরে আবার হবে। গুড নাইট কাঞ্চন, তোমার গল্পগুলো বললাম, পরে কথা হবে নিশ্চয়ই, আরও তুমি বলবে আমাকে, আরও অনেক গল্প হবে। আজকের জন্য এখানেই থাক, আজকে একটু দেরি হয়ে গেল, অন্যদিন .10:30 আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর শুভরাত্রি। যারা আমার জন্য ধৈর্য ধরে ছিলেন, আমাকে অনেকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ করেছিলেন যে কখন শুরু হবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, টাটা এবং গুড নাইট, বাই।